হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 3-এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে হচ্ছে আমরা 3.2 পার্ট পর্যন্ত পড়ছিলাম। তো আজকে হচ্ছে আমরা 3.3 থেকে পড়া শুরু করবো, যেটা হচ্ছে বলের সাম্য অবস্থা ও অসাম্য অবস্থা। তো চলেন শুরু করি। যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, আমরা আগে জানি। কাজেই কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বিপরীত দিক থেকে অন্য একটা বল প্রয়োগ করে সেই বলটাকে আমরা কি করে দিতে পারি? কাটাকাটি করে দেওয়া সম্ভব। আমরা তখন বলি বল দুইটা কি অবস্থায় আছে? সাম্য অবস্থায় আছে। দুই বা ততোধিক বল একটা বস্তুর উপর প্রয়োগ করার পর বলগুলোর সম্মিলিত লব্ধি যদি শূন্য হয়, তাহলে বস্তুটার কি থাকে না? কোনো ত্বরণ থাকে না। লব্ধি মানে এখানে বোঝাচ্ছে সবগুলোর যোগফল করার পর আমরা যদি দেখি যে তার মানটা শূন্য আসছে, তার মানে সেখানে আমরা বুঝতে পারবো যে সেখানে কোনো ত্বরণ হয় নাই। তো চিত্রে দেখানো হচ্ছে যে 3.02 চিত্রে আমরা যদি একটু খেয়াল করি, এই যে 3.02 চিত্রে আমরা কি করতেছি, যে একটা বলকে সুতার মাধ্যমে ঝুলাই দিছি এবং সেটাকে একটা টান দিছি, ঠিক আছে, ঝুলে দেওয়া হয়েছে। তো এই যে সুতা দিয়ে ঝুলে দেওয়া আছে বস্তুটার উপর, পৃথিবীর আকর্ষণ বল ডাব্লিউ, মানে বস্তুর ওজন যেটা, সেটা তো নিচের দিকে কাজ করবে, সোজা নিচের দিকে কাজ করতেছে। আবার আরেকটা বল যা সুতার টান খাড়া উপরের দিকে কাজ করতেছে, তাই না? এই যে একটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে বলটার ওজনের কারণে, আরেকটা হচ্ছে সুতার যে টান আছে সেটা উপরের দিকে কাজ করতেছে। তো এখন দুইটা বল একটা আরেকটা বিপরীত দিকে কাজ করে পরস্পরকে নিষ্ক্রিয় করে কি অবস্থা সৃষ্টি করছে? সাম্য অবস্থা সৃষ্টি করছে। দেখে এটা একদম স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তো এখন যদি এখন সুতাটিকে কেটে দেওয়া যায়, তাহলে সুতার টানটি আর বস্তুটার উপর কাজ করবে না। শুধু পৃথিবীর অভিকর্ষ বল বা ওজন নিচের দিকে কাজ করবে। এখানে অভিকর্ষ বল, বস্তুর ওজন হচ্ছে কি অসাম্য বল। এই অসাম্য বলের কারণে বস্তুটি মাধ্যাকর্ষণ জনিত ত্বরণে নিচের দিকে পড়তে শুরু করবে। যখন এই অবস্থা ছিল তখন তার সাম্য অবস্থায় ছিল। মানে নিচের দিকে উপর দিকে কাটাকাটি করার কারণে তার সাম্য অবস্থায় স্থির অবস্থানে ছিল। যখনই আমি কেটে দিছি তখন হচ্ছে এখন তো আর তাকে কাটার মতো অন্য কোনো বল নাই। তো সে ডাইরেক্ট নিচের দিকে কি পড়ে যাবে, ঠিক আছে। এখন সুতাটি যদি আমরা না কাটি, তাও কিন্তু একটা পরীক্ষা করা যায়। সুতাটি যদি না কেটেও আমরা বস্তুটার উপর অসম বল প্রয়োগ করতে পারি। আমরা যদি বস্তুটিকে টেনে একপাশে একটুখানি সরিয়ে দিই, তাহলে ওজন আর সুতার টান বিপরীত দিকে তখন আর থাকবে না। দেখেন চেঞ্জ হয়ে গেল। এটা নিচে দিয়ে কাজ করতে ঠিকই, কিন্তু এটা কিন্তু একটু আলতো করে, সোজা কিন্তু না, এটা কিন্তু বেঁকে গেছে তার দিকটা। তো তখন সুতার টান আর বস্তুটার ওজন, এই দুইটা বল মিলে একটা লব্ধি বল কাজ করবে, এবং বস্তুটা ছেড়ে দেওয়া মাত্র এই লব্ধি বলটা বস্তুর উপর একটা কি বল কাজ করতে শুরু করবে, এবং এই বস্তুটা কি দুলতে থাকবে। একবার ডানে যাবে, মানে একবার এদিকে যাবে, আর একবার এদিকে আসবে, ঠিক আছে। তখন যে একটা অসাম্য অবস্থার সৃষ্টি হবে, তখন আর স্থির থাকবে না। তো এটাই হচ্ছে অসাম্য বলের একটা উদাহরণ। তিনটা বল মিলেও কিন্তু সাম্য অবস্থা কিন্তু তৈরি করা যায়। তিনটা বল মিলে, যেমন একটা ভারী বই একটা দড়ি দিয়ে বেঁধে দুই পাশ থেকে দড়ির দুই প্রান্ত টেনে ধরলে বইটা কিন্তু স্থির অবস্থায় ঝুলে রাখা সম্ভব। এটা হচ্ছে তার সাম্য অবস্থা, যে তার বইটা যে ছিল সেটা নিচে দিয়ে কাজ করবে ওজনটা, আর দুই পাশ থেকে দুইজন ধরেন টান দিতেছে, ঠিক আছে। তো বইটা যেহেতু স্থির অবস্থা আছে, তাই এখানে বইটার ওজন ডাব্লিউ এবং দড়ির দুই প্রান্তের দুই টান T1 এবং T2 মিলে বলের লব্ধি কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। এই জন্য এটা কি সাম্য অবস্থা বা স্থির অবস্থানে থাকবে তখন, ঠিক আছে। তো এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আপনার ভরবেগ। এটা কিন্তু আমরা গত ক্লাসেও পড়ছিলাম, আপনারা যারা 10-এ আছেন, আর 9-এর জন্য হয়তো নতুন। যে ভর আর বেগ মিলে যে রাশিটা সেটা হচ্ছে ভরবেগ। তো এখানে মূলত দুইটা রাশি আছে। তো ধরা যাক একটা ট্রাক এবং একটা বাইসাইকেল একই বেগে গিয়ে একটা ছোট গাড়িকে আঘাত করছে। এই সংঘর্ষে সাইকেল নাকি ট্রাক, কোনটার ছোট গাড়িটার বেশি ক্ষতি করতে পারবে? অবশ্যই আপনাদের অ্যান্সার হবে ট্রাক, কারণ তার ভর অনেক বেশি, তো ধাক্কা লাগবেও বেশি। সাইকেল এবং ট্রাক দুইটার বেগ এক হলেও ট্রাকের ভর অনেক বেশি, সেজন্য তার ভরবেগও কি হবে? অনেক বেশি হবে। ভরবেগ সহজভাবে ভর এবং বেগের গুণফলকে বলা হয়। এবং ভর যদি এম দ্বারা প্রকাশ করা হয়, বেগকে যদি ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দুইটাকে যদি আমি গুণ করি মানে এম ভি, তখন একটা নতুন রাশি আমরা পাই, সেটাকে বলা হয় পি। এবং সূত্র হচ্ছে কি ভরবেগের? পি ইকাল টু এম ভি। এখন কেন উপরে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে? কারণ এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। তো এখানে ভর হচ্ছে স্কেলার রাশি, কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাই ভরবেগ টোটালটা মিলে হয়ে যাবে কি? ভেক্টর রাশি। তো তোমরা ধারণা করতে পারো যে সাধারণভাবে যেহেতু কোনো কিছুর ভরের পরিবর্তন হয় না, তাই ভরবেগের পরিবর্তন হতে পারে শুধুমাত্র তার বেগের কারণে। কারণ ভর তো ধরেন যেই অবস্থা থাকে, মানে একটা সাইকেলের ভর যদি চিন্তা করি, ট্রাকের ভর যদি চিন্তা করি, সেটা তো আর প্রতি মুহূর্তে চেঞ্জ হওয়া পসিবল না, তাই না? তাদের তো ধরেন 7 কেজি হলে 7 কেজি থাকবে, ট্রাকের ধরেন টন হলে টনই থাকবে। সেটা তো আর সময়ের সাথে সাথে পরিবর্তন হবে না। কিন্তু বেগ যে জিনিসটা আছে সেটা কিন্তু প্রতি সেকেন্ডে প্রতি মিনিট পর পর কিন্তু পরিবর্তন হতে পারে। তো কিন্তু আমরা বিশেষ কোনো ক্ষেত্রে দেখতে পারি গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়নি, কিন্তু ভরের পরিবর্তন হওয়ার কারণে তার ভর বেগের পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু স্পেশাল কেসে মাঝে মাঝে কিন্তু আমরা
দেখতে পারি, রেগুলার লাইফে না দেখলেও কিন্তু স্পেশাল কিছু পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি। তোমাদের মনে হতে পারে যে ভরবেগ নামে নতুন একটা রাশির প্রচলন না করে এটিকে সবসময় ভর এবং বেগের গুণফল হিসেবে বিবেচনা করা হলে সমস্যা কি ছিল, যে আমাদের নতুন একটা রাশি আনার দরকারই বা কি হলো, আমি তো গুণ আকারে রেখে দিতে পারতাম, একে আবার পি দ্বারা প্রকাশ করছি কেন? তো সাধারণভাবে বড় কোনো সমস্যা না থাকলেও আলোর কণার ব্যাপারে এটি একটা বড় ধরনের সমস্যা হয়ে যেত, যে আলোর কণা বা ফোটনের কোনো ভর নাই কিন্তু তার কি আছে, ভরবেগ আছে। চিন্তা করছেন যে আলোর কণা বা ফোটনের কিন্তু ভর নাই কিন্তু তারপরও তার কি আছে, ভরবেগ আছে। অর্থাৎ এখানে ভর এবং বেগ থেকে ভরবেগ বেশি মৌলিক একটা রাশি। তার মানে ভরবেগের একক আমরা কি বলতে পারি, যে কেজি মিটার পার সেকেন্ড, আর তার মাত্রা হচ্ছে এমএলটি ইনভার্স -1 আর কি। তো যদি একাধিক বস্তু গতিশীল হয় এবং তারা ভিন্ন ভিন্ন বেগে যেতে থাকে, তাহলে তাদের একটা সম্মিলিত কি থাকে, ভরবেগ থাকে। সম্মিলিত মানে কি, একসাথে একসাথে একটা ভরবেগ থাকে। তো বস্তুগুলোর ভিন্ন ভিন্ন বেগ থাকার কারণে চলার পথে একটার সাথে অন্যটার কি হতে পারে, সংঘর্ষ হতে পারে, এবং সংঘর্ষের কারণে তাদের বেগেরও কি হতে পারে, স্বাভাবিক পরিবর্তন হতে পারে। ধরেন আস্তে যাচ্ছিল, ধাক্কার কারণে সে বেড়ে গেল। কিন্তু যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে সংঘর্ষের পরেও সম্মিলিত ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটাকেই বলা হয় ভরবেগের নিত্যতার সূত্র। যদি কোনো বস্তু সংঘর্ষ হয়, বাইরে থেকে যদি প্রযুক্ত বল না হয়, তাহলে তাদের টোটাল ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটা আমরা অঙ্ক যখন করব বা সূত্র যখন দেখবো তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। যেমন এখানে নিচে একটা অঙ্ক দেওয়া আছে, যেমন দেখেন, তুমি একটা টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালে ছুড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে আসছে। বলটার ভর ছিল 100 গ্রাম এবং ভরবেগের পরিবর্তন কত সেটা আপনাকে বের করতে বলছে। যেমন বলটা ছুড়ে দেওয়ার সময় ভরবেগ ছিল P = mv, দেয়ালে আঘাত করে ঠিক উল্টা দিকে ফিরে আসার সময় ভরবেগ আমরা যদি ধরে নিই P', তখন যেহেতু উল্টা দিক হয়ে গেছে এই জন্য তার দিকের কারণে সেখানে একটা আমরা কি দিছি, মাইনাস দিছি, তাহলে -mv। তাহলে এখন যদি আমরা ভরবেগের পরিবর্তন হিসাব করি, তার মানে কি, আগের ভরবেগ মাইনাস পরের ভরবেগ, দুটাকে যখন মাইনাস করবো তখন দেখা গেল আমরা কি পাচ্ছি, 2mv পাচ্ছি। মানে কি, এই পরিবর্তনের জন্য টেনিস বলটার উপর দেয়ালটা খুব অল্প সময়ের জন্য বল প্রয়োগ করছে। ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যানরা এইভাবে ব্যাট দিয়ে খুব অল্প সময়ের জন্য ক্রিকেট বলকে কি আঘাত করে সেটার ভরবেগের পরিবর্তন করে ফেলে। এই যে আমাদের ভরবেগের পরিবর্তন 2mv হয়ে গেছে, ঠিক আছে। ছিল এমভি কিন্তু হয়ে গেছে 2mv, তার মানে এখানে ভরবেগের পরিবর্তন হয়েছে। আচ্ছা, এর পরের টপিকটা যদি আমরা দেখি সেটা হচ্ছে সংঘর্ষ। যে এখানে বলছে কি ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, মানে এই যে সমান যে হয় সেটা আমরা কিভাবে বের করব। যে মনে করি একটা সমতলে M1 এবং M2 ভরের দুইটা বস্তু আছে, যেটা U1 এবং U2 আদি বেগে চলতেছে সরলরেখায়। তাদের বেগের ভিন্নতার কারণে ধরা যাক তাদের মধ্যে সংঘর্ষ হলো এবং সে কারণে তাদের বেগ পাল্টে গেল। যে M1 ভরটার বেগ এখন হয়ে গেছে U1 এর পরিবর্তে V1, আর M2 এর জন্য হয়ে গেছে V2। 3.04 চিত্র যদি আমরা তাকাই, এই যে মানে এই যে এই দুটো বস্তু ভিন্ন ভরের দুইটা বস্তু ছিল, যখন তারা যাচ্ছিল তো ধাক্কা লাগছে, সংঘর্ষ হয়েছে। নর্মাল অবস্থায় সংঘর্ষ হওয়ার পরে তাদের যে ইউ আদি একটা ছিল সেটা চেঞ্জ হয়ে V1 আর V2 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি সংঘর্ষের পর বেগ V1 এবং V2 কত সেটা বের করতে পারবো? যেমন সংঘর্ষের আগে ভর দুটার সম্মিলিত, মানে একসাথে ভরবেগ কত ছিল দুটো বস্তুর জন্য, আমরা যদি যোগ করি, যেহেতু একসাথে বলতেছি সংঘর্ষের আগে, তাহলে M1 U1 প্লাস M2 U2 জাস্ট যোগ করে দিলাম। আর সংঘর্ষের পর যদি চিন্তা করি, তাহলে U1টা চেঞ্জ হয়ে V1 হয়ে গেছে, U2টা চেঞ্জ হয়ে V2 হয়ে গেছে। যেহেতু বাইরে থেকে কোনো বল দেওয়া হয়নি, তাই সংঘর্ষের আগে যেটুকু ভর ছিল, ভরবেগ ছিল, সংঘর্ষের পরও সেইটুকুই ভর থাকবে। এটা কিন্তু সবসময় আপনারা মনে রাখবেন, যে বাইরে থেকে যদি কোনো প্রযুক্ত বল না দেওয়া হয়, তাহলে সংঘর্ষের আগে যতটুকু ভরবেগ থাকে সংঘর্ষের পরেও কিন্তু ততটুকুই ভরবেগ থাকে। এটা দিয়ে কিন্তু অনেক অঙ্ক আপনারা পেয়ে যাবেন প্র্যাকটিস গাইডে। তো এটা হচ্ছে আমরা যোগ করে দেখি, যে M1 U1 দুটো যোগ করি, আবার M2 V2 দেখি, ধরেন এটা ধরেন আসছে 20, পরবর্তীতে করার পরে আমরা দেখি যে এটাও কিন্তু কি আসে, 20ই আসে, ঠিক আছে। তো এরপর যদি তা কাজে আমরা লিখতে পারি কি, যে তাদের আগের মানে সংঘর্ষের আগের যে যোগফল পরের যোগফল কি হবে, সবসময় সমান হবে। তো এখানে একটা মাত্র সমীকরণ এবং দুইটা অজানা রাশি, যেমন V1 আর V2। তো কাজে আমরা V1 এবং V2 বের করতে পারবো না। যদি V1 এবং V2 বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা সমীকরণ দরকার। সৌভাগ্যক্রমে আমাদের আরো একটা সমীকরণ আছে, পরের অধ্যায়ে আমরা যখন শক্তি সম্পর্কে জানবো তখন শক্তির নিত্যতা সূত্র থেকে দ্বিতীয় আরেকটা সমীকরণ পেয়ে যাব, এবং সেটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতা সূত্র। যে তোমরা পরের অধ্যায়ে দেখবা যে এম ভরের কোনো বস্তু যদি ইউ বেগে যায়, তাহলে তার গতিশক্তি কত হয়, ½ mU², তাই না? যে আমরা এটা গত শ্রেণীতে পড়ছিলাম যে গতিশক্তি সূত্র এটা কিন্তু, যে ½ mv² বা ½ mU²। তো আমরা ধরে নিই সংঘর্ষে গতিশক্তি ব্যতীত অন্য কোনো শক্তির আদান প্রদান ঘটে নাই। সেক্ষেত্রে আমরা শক্তির সংঘর্ষশীলতা কিভাবে প্রমাণ করতে পারি, সেম ভাবে যেমন এটা ছিল কি ভরবেগের ক্ষেত্রে, আর এটা হচ্ছে শক্তির ক্ষেত্রে, যে ½ M1U1 তার হোল স্কয়ার প্লাস ½ M2U2 হোল স্কয়ার সমান সমান হবে কি, এটা হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি, আর এটা হচ্ছে কি সংঘর্ষের পরের গতিশক্তি, দুইটার মান কি হবে, সবসময় সমান আসবে। তো তোমরা নিচের এই দুটো সূত্র ব্যবহার করে V1 এবং V2 এর মানটা বের করতে পারো কিভাবে, যে V1 এর ভ্যালু
বের করার সূত্র হচ্ছে এটা, আর ভি2 সূত্র হচ্ছে এটা। আপনারা এটা মুখস্থ করে নেবেন, অঙ্কের ক্ষেত্রে আপনাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, যে ভি ওয়ান এর সূত্র কি এটা, আর ভি2 সূত্র হচ্ছে এটা। তো সূত্রটির দিকে তাকিয়ে তুমি বলতে পারো যে দুইটার ভর যদি সমান হয়, মানে এম1 আর এম2 যদি কখনো সমান হয়, তাহলে ভি ওয়ান আর ইউ1 সমান হবে, এটা মনে রাখবেন। আর ভি2 কি হবে, ইউ1। অর্থাৎ বস্তু দুটি একে অন্যের সাথে তাদের বেগ পাল্টে নেয়, জাস্ট একজনেরটা আরেকজনেরটা কি করে নেয়, সাফল করে নেয়। যদি তাদের কখন হয়, যখন এম1 আর এম2, এটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে। যদি ভর সমান হয় তাহলে মুখস্থ রাখবেন যে ভি ওয়ান আর ইউ টু সমান হবে, আর ভি2 ইউ1 এর সমান হবে। ঠিক আছে, উল্টা। তো এখন হচ্ছে আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে নিরাপদ ভ্রমণ, সেটা হচ্ছে বেগ ও বল। যে আমরা পরের অধ্যায় শক্তি সম্পর্কে জানার সময় গতিশক্তির বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পারবো, কিন্তু সংঘর্ষ পড়ার সময় এর মাঝে জেনে গেছি যে গতিশক্তিকে আমরা হাফ এম ভি স্কয়ার হিসেবে প্রকাশ করতে পারি। তো ভ্রমণ সম্পর্কে আলোচনা করার সময় বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। গতিশক্তির মাঝে বেগের বর্গ রয়েছে, তাই না? এই যে দেখেন এখানে কিন্তু গতিশক্তির মধ্যে বেগের বর্গ আছে। তার মানে বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কয় গুণ বেড়ে যাবে, 4 গুণ বেড়ে যাবে, বর্গ আছে। যখন দুইটা গাড়ির মাঝে সংঘর্ষ হয় তখন এই শক্তিটার কারণে গাড়িটা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, এবং আরোহীরা কি পায়, আঘাত পায়। খুব জোরে একটা ধাক্কা আমরা অনুভব করি। ঠিক আছে, তো কাজে দুর্ঘটনার সময় ক্ষতি কমানোর সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে গতি কি রাখা, কম রাখা। তো আমাদের দেশে বেশিরভাগ দুর্ঘটনা হয় গাড়ির বেগ বেশি রাখার কারণে। অনেক স্পিডে ড্রাইভাররা চালায়, এই জন্য মূলত দুর্ঘটনাটা বেশি হয়। তখন ভরবেগটাও বেশি হয়ে যায়। তখন গাড়িকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়, এবং দুর্ঘটনা ঘটার সময় সেখানে অনেক শক্তি ব্যয় হয়। ধরা যাক পথে একটা অনেক ভারী পাথর বোঝাই ট্রাক এম1 সাথে একই বেগে আসা ছোট একটা গাড়ি এম2 মুখোমুখি সংঘর্ষ হয়েছে, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? স্বাভাবিক, মানে ছোট গাড়িটার বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু মুখোমুখি সংঘর্ষ হয়েছে তাই ছোট গাড়ির বেগ ট্রাকের বিপরীত দিক, তাই না? যে উল্টা, মানে ধরেন একটা আসতেছে এদিক থেকে, মুখোমুখি সংঘর্ষ মানে কি, আরেকটা আসতেছে এদিক থেকে, তাদের দুইটা দিক ডিফারেন্ট। তো ট্রাকের বেগ যদি ইউ হয় তাহলে গাড়ির বেগ হবে কি, -ইউ, উল্টা দিকে। তো যেহেতু ছোট গাড়ির ভর এম2, ট্রাকের ভর এম1 এর তুলনায় অনেক কম, সেটাকে শূন্য ধরে নিলেও খুব বেশি একটা ভুল হবে না। কিন্তু আমাদের হিসাবটা খুব সহজ হবে। তুমি ইচ্ছা করলে সত্যিকারের বাস ট্রাক এবং ছোট গাড়ির ভর নিয়ে হিসাবটা করে দেখতে পারো। যেমন এম2 কে শূন্য ধরে আমরা দেখি সংঘর্ষের পর ট্রাকের বেগটা কেমন হয়। আমরা ধরলাম যে এম2 জিরো ধরে দেখি, যে যদি জিরো হয়, কারণ কি এখন এমন তো অনেক বেশি। ধরেন এই যে এখানে গাড়ির ভর কত ছিল, এম2 না, তাহলে এম2 তো এমনের কাছে পাত্তাই পাবে না, কারণ এটা তো কত কেজি আর এটা হচ্ছে কত টনের, তাই না? তো এমনটা অবশ্যই থাকবে, কিন্তু এম2টা তেমন একটা থাকবে না। তো এখানে হচ্ছে আমরা কি করতেছি, এম2টাকে জিরো ধরতেছি। জিরো ধরার পর আমরা হচ্ছে ভি ওয়ান এর বেগ পাইছি কত, ইউ পাইছি। আর ভি2 এর বেগটা পাইছি কত, মানে এখানে দেখেন 3 গুণ বেড়ে গেছে, 3 ইউ পাইছি, তাই না? তো এখানে আমরা কি বলতে পারি, ফলাফলটি খুবই ভীতিজনক। সংঘর্ষের পর ট্রাকটা একই বেগে যেতে থাকবে, অর্থাৎ সংঘর্ষের ভয়াবহতা অনুভব করবে না। ছোট গাড়িটার বেগ -ইউ থেকে পরিবর্তিত হয়ে 3 ইউ হয়ে যাবে, যার অর্থ বেগের পরিবর্তন দেখেন কত হইছে। আমরা যদি বেগের পরিবর্তন মাইনাস করি, যেমন 3 ইউ মাইনাস ইউ। কেন -ইউ? কারণ হচ্ছে কি, যেহেতু বিপরীত দিকে হবে। তো টোটাল অ্যান্সার আসতেছে কত, 4 ইউ। ছোট গাড়ির বেগের দিক পরিবর্তিত হয়ে উল্টো দিকে 4 গুণ বেগে ছিটকে যাবে। মানে সে আসতেছিল ইউ বেগে, কিন্তু চেঞ্জ হয়ে হয়ে যাবে কত, মানে তার হয়ে যাবে তখন 3 এবং টোটাল যদি আমরা হিসাব করি তাহলে তাহলে চার 4 গুণ বেগে সে তার উল্টা দিকে ছিটকায় পড়বে। তো এই প্রক্রিয়ায় ছোট গাড়িটা দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যাবে এবং আরোহীদের প্রাণ হারানো হবে, খুব স্বাভাবিক একটা ঘটনা। এখানেও আমরা ধরে নিচ্ছি যে গতিশক্তি ছাড়া অন্য কোনো শক্তির আদান প্রদান করে নাই, যা আসলে ঠিক নয়। মানে অন্য কোনো শক্তিও থাকতে পারে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এখানে গতিশক্তি ছাড়া অন্য কোনো কিছু কাজ করে নাই। কাজে আমরা আমাদের পথে ভারী ট্রাক এবং ভারী বাস খুব সতর্ক হয়ে চালাতে হবে, কারণ দুর্ঘটনায় তারা বেশি ক্ষতিগ্রস্ত না হলেও তাদের সাথে যারা সংঘর্ষে লিপ্ত হবে, ছোট গাড়ি, তাদের কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। চিন্তা করেন, ট্রাকের কিন্তু কোনো কিছু হবে না, ট্রাকের কিন্তু বেগ যেমন যেমনে আছে, সেই যে এখানে বলছে সংঘর্ষ পরে ট্রাকটা কিন্তু একই বেগে যেতে থাকবে, তার কিন্তু কিছু যায় আসবে না। তার কাছে তার বেগটা কোনো প্রাধান্যই পাবে না। এই যে তার যে ইউ বেগটা ছিল ছোট গাড়িটা, সেটা তার কাছে গায়ে লাগবে না। কিন্তু সেই ছোট গাড়িটা থাকবে, সে তার ধাক্কা খাওয়ার কারণে তার ইউ বেগটা চেঞ্জ হয়ে 3 ইউ তে চলে যাবে, এবং যেটা হচ্ছে কি, প্রায় 4 গুণ বেগে সে ছিটকায় পড়বে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আকারে এখানে মূলত বোঝানো হয়েছে। তো এখানে হচ্ছে মূলত এই যে এটা একটা পরীক্ষা দেওয়া হয়েছে, আর কিছুই না। যে ভরবেগে এখানে একটা টোকা দিলে দেখা যায় লাস্টেরটা হচ্ছে কি, বের হয়ে যায়। আপনারা এটা রিডিং করলে বুঝতে পারবেন। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা নেক্সট দিন পড়বো। আজকে আপনাদের পড়া এতটুকু পর্যন্তই। আজকে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ক্লাস 9 এবং 10 এর জন্য আলাদা গ্রুপ খুলে দেওয়া আছে, সেখানে কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।